ভূমিকম্প ঝুঁকিতে বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়। বিকেলের মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ। 4 মেট্রো স্টেশনের দেয়াল ফ্লোরে ফাটল, খুলে পড়েছে টাইলস। গুমের মামলায় 25 সেনা কর্মকর্তা সহ 30 জনের বিরুদ্ধে গঠন হচ্ছে অভিযোগ। শুনানি 3 ও 7 ডিসেম্বর। ভার্চুয়ালি হাজিরার আবেদন। আইন সবার জন্য সমান বললেন ট্রাইব্যুনাল। নির্বাচনের পথে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার ও ইসিকে সব ধরনের সহযোগিতা করবে সেনাবাহিনী। দেশের আইন শৃঙ্খলা রক্ষার অঙ্গীকার সেনাপ্রধানের। 300 আসনে এককভাবে প্রার্থী দেওয়ার ঘোষণা এনসিপির। প্রচারণায় হুমকি ধামকির শিকার হওয়ার অভিযোগ। ব্যালট বিপ্লবের মাধ্যমে সংসদে যাওয়ার আশা। সময় সংবাদের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। ভূমিকম্প পরবর্তী উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা। বিকেল 5টার মধ্যে আবাসিক হলগুলো খালি করার অনুরোধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সকাল থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বেশিরভাগ শিক্ষার্থী, তবে বিপক্ষেও অবস্থান জানিয়েছেন অনেক শিক্ষার্থী। তারা বলছেন, এমন পরিস্থিতিতে হল ত্যাগের নির্দেশনা শিক্ষার্থীদের আবাসন সংকটের স্থায়ী সমাধান নয়। পরপর 2 দিনে ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে শিক্ষার্থীদের মধ্যে। শনিবার সিন্ডিকেট সভায় 6 ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। হলের বাইরে থাকার জায়গা নেই বা ওরকম পুরোপুরি সেফলি থাকার জায়গা নেই আর কি। তো এই জন্য আমি পুরোপুরি আসলে ব্যাপারটাকে নিতে পারছি না। হয়তো কিছু শিক্ষার্থীর জন্য ভালো যে তারা মা বাবার কাছে ফিরে যাবে বা তাদের বাড়িতে ফিরে যাবে, কিন্তু যারা ফিরতে পারবে না তাদের কি হবে? প্রশাসন থেকে তো বলা হয়েছে যে ইন্সপেকশনের জন্য 15 দিন সময় লাগবে এবং এই 15টা দিন আমরা যেন হল খালি করে দেয়, সবাই যেন প্রশাসনকে কোঅপারেট করে। সো আমার মনে হয় প্রশাসনকে কোঅপারেট করা উচিত আমাদের। ঢাকা তো হঠাৎ করে ছেড়ে যাওয়া যায় না, অনেক কাজ আছে, অনেকে টিউশন আছে, অনেক সিনিয়রদের পাশাপাশি অনেকে চাকরির জন্য পরীক্ষা প্রস্তুতি নিচ্ছেন। তো সব কিছু ম্যানেজ করে আস্তে ধীরে ঢাকাটা ছাড়া লাগে, নিজের বাড়িতে যাওয়া লাগে। তো এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী স্বপন আহমেদ, সরাসরি যাচ্ছি তার কাছে। গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আগামী 6 ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়। একই সাথে আজকে রোববার বিকাল 5টার মধ্যে যে হলগুলো রয়েছে সেই হলগুলোতে যে সকল শিক্ষার্থী থাকেন তাদেরকে হল ত্যাগেরও নির্দেশ দেওয়া হয়। এই নির্দেশের পরপরই কিন্তু আজকে সকাল থেকেই আমরা বিভিন্ন হলে ঘুরেছি। তো অন্যান্য হলেও যেরকম সকাল থেকেই শিক্ষার্থীরা তারা যেহেতু নির্দেশ দেওয়া হয়েছে তারা হল ত্যাগ করছেন। পাশাপাশি এই মুহূর্তে আমি রোকেয়া হলের সামনে দাঁড়িয়ে আছি, সেখানেও কিন্তু যারা নারী শিক্ষার্থী বা মেয়ে শিক্ষার্থী রয়েছে তারাও কিন্তু সকাল থেকে হল ত্যাগের যে প্রবণতা সেটি রয়েছে। তবে নারী শিক্ষার্থীদের এই হল ত্যাগের প্রবণতাই কিন্তু বেশি, কেননা আমরা অন্যান্য যে ছেলেদের হল রয়েছে সেখানে দেখেছি, সেখানে যেরকম হল ত্যাগ করছেন পাশাপাশি থাকার যে প্রবণতা সেটিও কিন্তু রয়েছে। অনেক শিক্ষার্থী বলেছেন যে না, এই মুহূর্তে আসলে আবাসন সংকটের বিষয়টি এই নির্দেশনা দিয়ে আসলে সংকট নিরসন করা সম্ভব নয়। তারা বলছেন যে তারা 2-1 হয়তো থেকেও যেতে পারেন। পাশাপাশি যে সকল নারী শিক্ষার্থীরা এখান থেকে বের হচ্ছেন তাদের সাথে কিন্তু তাদের অভিভাবকরা রয়েছে এবং এই নির্দেশনাকে বেশিরভাগ শিক্ষার্থী স্বাগত জানিয়েছেন। তারা বলছেন যে ভূমিকম্পের পরবর্তী যে আতঙ্কটি আসলে সবার মধ্যে তৈরি হয়েছে, যে প্যানিক তৈরি হয়েছে, সেটি নিয়ে কিন্তু অনেক শিক্ষার্থী তারা ট্রমাটাইজ হয়ে আছেন। কেননা আপনি নিশ্চয়ই জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ অনেক দিন ধরেই আসলে শিক্ষার্থীরা দাবি জানিয়ে আসছেন যে বেশিরভাগ হল সংস্কারের প্রয়োজন এবং এগুলো অনেকটাই ঝুঁকিপূর্ণ, এমনটা শিক্ষার্থীরা দাবি করে আসছেন। তো এই বাস্তবতায় যখন 5.7 মাত্রার ভূমিকম্প হয় তখন কিন্তু শিক্ষার্থীরাই আমাদেরকে জানিয়েছিলেন যে বেশ কয়েকটি ভবনের ছাদ থেকে পলেস্তারও খসে পড়েছে। এটি নিয়ে কিন্তু তাদের মধ্যে বেশ আতঙ্কই তৈরি হয়েছিল। তো সেই আতঙ্কের কারণেই আসলে গতকালকে রাত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়, অর্থাৎ আগামী 6 ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সমস্ত ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে এবং একই সাথে আজকে রোববার বিকেল 5টার মধ্যে হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয় এবং সেই নির্দেশনার মেনেই আসলে এই শিক্ষার্থীরা স্বাগত জানিয়ে এই শিক্ষার্থীরা তারা নিরাপদে তাদের ফ্যামিলির কাছে বা পরিবারের কাছে ফিরে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী স্বপন আহমেদ। ভূমিকম্পের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মেট্রো রেলের 4টি স্টেশন। দেয়াল, ফ্লোর সহ একাধিক স্থানে তৈরি হয়েছে ফাটল, খুলে পড়েছে টাইলসও। যাত্রীদের মধ্যে শঙ্কা কাজ করলেও মেট্রো কর্তৃপক্ষ বলছে মূল স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি।
শঙ্কার কোনো কারণ নেই। MA আজিমের রিপোর্ট। শুক্রবার 5.7 মাত্রার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে মেট্রো রেলের 4টি স্টেশন। এর মধ্যে বিজয় সরণী স্টেশনে ইলেকট্রিক কন্ট্রোল রুমের ফ্লোর ফেটে চৌচির। আস্তর দিয়ে আপাতত ঢেকে রেখেছে কর্তৃপক্ষ। খুলে পড়েছে দেয়ালের বেশ কিছু টাইলসও, যা মাস্কিং টেপ লাগিয়ে আটকে রাখার ব্যবস্থা করা হয়েছে। ক্ষয়ক্ষতির ছবি তুলতে গেলে ক্যামেরার দিকে তেড়ে আসেন স্টেশনটিতে কর্মরত রুম কন্ট্রোলার। রাজি হননি কথা বলতেও। একই অবস্থা কারওয়ানবাজার, মিরপুর 10 ও পল্লবী স্টেশনে। দেয়াল ও ফ্লোরের একাধিক স্থানে ধরেছে ফাটল, যা নিয়ে শঙ্কিত যাত্রীরা। 5.5 মাত্রার ভূমিকম্পে এরকম যদি ফাটল ধরে সেটা অবশ্যই আমাদের দ্বারা কাম্য নয়। ফাটল ধরছে, এতে তো আবার ক্র্যাক করতে পারে, ট্রেনের চলাচলের একটা শক্তি আছে না। অবশ্য এমন ফাটলে মারাত্মক ঝুঁকি দেখছে না মেট্রো রেল কর্তৃপক্ষ। যেই পরিমাণ ম্যাগনিটিউডে আর্থকোয়েক হয়েছে, কারণ এটা ব্রিক ওয়ার্ক, আমাদের কিন্তু বাকি কিন্তু ফ্রেম স্ট্রাকচার হলে আসুন, তো এই সোয়েতে এই ব্রিকের মাইনর ক্র্যাক হয় এবং স্টেশনের মধ্যে এই ক্র্যাক যাত্রীদের সাথে কোনোই সংশ্লিষ্টতা নাই। এই ধরনের ক্র্যাক যদি আপনার ওই ট্র্যাক লেভেলে হইতো কোথাও, তাইলে সেখানে একটা রিস্কের সম্ভাবনা ছিল। সুতরাং এইটা আমাদের ওই ট্র্যাক লেভেলে, পিয়ার লেভেলে, ভায়াডাক্ট লেভেলে আমাদের কোনো সমস্যা নেই। মেট্রো কর্তৃপক্ষ বলছে চলাচলের সময় প্রতিনিয়তই স্বাভাবিক কম্পন তৈরি হয় স্টেশন ও লাইনে, যা বিবেচনায় নিয়ে ডিজাইন করা হয়েছে MRT 6 লাইন। MA আজিম, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, গুমের 2 মামলায় সাবেক বর্তমান 25 সেনা কর্মকর্তা সহ 30 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী 3 ও 7 ডিসেম্বর নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। এর আগে সকালে আওয়ামী লীগ সরকারের সময় গুম ও নির্যাতনের 2 মামলায় 13 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-2 মামলার শুনানি হয়। মামলার পরবর্তী শুনানির দিন সেনা কর্মকর্তাদের সশরীরে উপস্থিতির পরিবর্তে ভার্চুয়ালি হাজিরার অনুমতি চেয়ে আবেদন করেন তাদের আইনজীবীরা। জবাবে ট্রাইব্যুনালের চেয়ারম্যান জানান, সাবেক প্রধান বিচারপতি রেগুলার কোর্টে হাজিরা দিচ্ছেন, সাবেক সিনিয়র মন্ত্রীরা হাজিরা দিচ্ছেন, আইন সবার জন্য সমান। এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। গুমের 2 মামলায় সাবেক বর্তমান 25 সেনা কর্মকর্তা সহ 30 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী 3 ও 7 ডিসেম্বর ধার্য করেছেন। আজকে সকালের দিকে এই সেনা কর্মকর্তাদের অর্থাৎ গ্রেফতার 13 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং হাজির করার পরে 11টার দিকে তাদেরকে বিচারকের সামনে নেওয়া হয় এবং 11:20-এর দিকে এই মামলার শুনানি শুরু হয়। শুনানির শুরুতেই যেটি আমরা দেখেছি যে চিফ প্রসিকিউটর আমাদেরকে ট্রাইব্যুনালকে জানিয়েছেন যে এই মামলায় যে পলাতক আসামিরা রয়েছেন, 17 জন আসামি পলাতক রয়েছেন, তাদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী নিয়োগ করতে হবে। এরপরই ট্রাইব্যুনাল আইনজীবী নিয়োগ দেন এবং গুমের 2 মামলায় শেখ হাসিনার পক্ষে নিজেই স্বইচ্ছায় আদালতে এসে উপস্থিত হন জেডাই খান পান্না। তিনি শেখ হাসিনার পক্ষে গুমের 2 মামলায় আইনজীবী হিসেবে লড়তে চান। আদালতও সম্মত হন যে হ্যাঁ, জেডাই খান পান্না শেখ হাসিনার পক্ষে আইনজীবী হিসেবে লড়তে পারবেন। এর বাইরে বাকি যে অন্য পলাতক আসামিরা রয়েছেন তাদের পক্ষেও কিন্তু আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। এরপরেই 3 ও 7 ডিসেম্বর গুমের 2 মামলায় অভিযোগ গঠনের শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়। আর আজকে সেনা কর্মকর্তাদের তরফ থেকে তাদের আইনজীবী একটি আবেদন ট্রাইব্যুনালে দাখিল করেন। তারা যেটি চাচ্ছেন সেটি হচ্ছে যে তারা যেখানে আছেন অর্থাৎ সাবজেলে আছেন সেনা সদরের, সেই সাবজেল থেকেই ভার্চুয়াল মাধ্যমে কোর্টে তারা ট্রাইব্যুনালে তারা হাজিরা দিতে চান, এমন একটি আবেদন তাদের পক্ষ থেকে করা হয়েছিল। কিন্তু ট্রাইব্যুনালের চেয়ারম্যান যে মন্তব্য করেছেন সেখানে তিনি বলেছেন যে আইন আসলে সবার জন্যই সমান। সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক তিনি নিয়মিতভাবেই কোর্টে হাজিরা দিচ্ছেন এবং সিনিয়র যে মন্ত্রীরা ছিলেন দেশের তারাও কিন্তু রেগুলার কোর্টে হাজিরা দিচ্ছেন। এখন তারা যেহেতু কোর্টে হাজিরা দিচ্ছেন আর সেনা কর্মকর্তাদের ক্ষেত্রে যদি ভার্চুয়ালি হাজিরার ব্যবস্থা করা হয় তাহলে এটি নিয়ে মানুষের মধ্যে বিরূপ ধারণা তৈরি হবে। আইন সবার জন্য সমান, সেই আইনটা মেনেই মামলার প্রসিডিংগুলো এগোবে, এই মন্তব্যগুলো কিন্তু ট্রাইব্যুনালের চেয়ারম্যান করেছেন। এবং তারপরেও যদি সেনা কর্মকর্তার আইনজীবীরা তাদের আবেদনের বিষয়ে শুনানি করতে চান তাহলে পরবর্তী যে দিন ধার্য আছে অর্থাৎ 3 ও 7 ডিসেম্বর সেদিন
তারা এই আবেদনের বিষয়ে শুনানি করতে পারবে। তো মোটামুটি এই ছিল ট্রাইব্যুনাল থেকে আমার কাছে আজকের গুমের 2 মামলায় প্রসিডিংয়ের সবশেষ খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আফজাল হোসেন। আগামী নির্বাচনে সরকার ও নির্বাচন কমিশনকে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সেনাবাহিনীর বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য 172 জন সেনা মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সেনাবাহিনী পদক, অসামান্য সেবা পদক ও বিশিষ্ট সেবা পদকের জন্য মনোনীত 64 জন সেনা সদস্যদের হাতে স্বর্ণপদক তুলে দেন সেনাপ্রধান। এ সময় নির্বাচনকালীন আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী মাঠে কার্যকর ভূমিকা পালন করবে বলেও জানান তিনি। সম্প্রতি সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ ইনেট টু সিভিল পাওয়ারে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত আছে। আমরা সামনে একটা নির্বাচনের দিকে যাচ্ছি। সেই নির্বাচনে আমরা যথাযথভাবে ইনশাআল্লাহ সরকারকে সর্বতভাবে সহযোগিতা করব, নির্বাচন কমিশনকে সহযোগিতা করব, যেন আমরা একটা সুন্দর একটা নির্বাচন পেতে পারি। নির্বাচনী হলফনামায় দেশি সম্পদের পাশাপাশি বিদেশি সম্পদের হিসাব বিবরণীও প্রার্থীদের দিতে হবে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। সকালে দুদক সিলেট বিভাগীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। এ সময় তিনি বলেন, 2008 সালে শেখ হাসিনার কৃষি সম্পত্তি ছিল 5.21 একর, তবে দুদকের অনুসন্ধান মেলে 29 একর। শেখ হাসিনার শাসনামলে দুদক তদন্ত করে এই তথ্য বের করলেও নানা সীমাবদ্ধতায় দুদক ব্যবস্থা নিতে পারেনি বলে স্বীকার করেন দুদক চেয়ারম্যান। আপনার সম্পদ বাংলাদেশে থাকুক, ইংল্যান্ডে থাকুক, আমেরিকাতে থাকুক, আপনার সম্পদ, আমরা তো সম্পদ বিবরণী চাচ্ছি। আমরা তো বাংলাদেশের সম্পদ কতটুকু সে কথা বলা হচ্ছে না। এমনকি আপনি যখন ট্যাক্স রিটার্ন জমা দেবেন সেখানেও আপনাকে বলতে হবে যে আপনার বৈদেশিক উৎস থেকে কত আয়, সেটা আপনার বলতে হবে। আপনি যদি না করেন তাহলে আপনি অন্যায় কাজ করছেন। 2008 সালের নির্বাচনে আমাদের সাবেক প্রধানমন্ত্রী, যিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন, তিনি যে সম্পদ বিবরণী দাখিল করেন তাতে শুধু একটা উদাহরণ দেই, তাতে কৃষি সম্পত্তির পরিমাণ তিনি সেখানে দেখিয়েছেন 5.21 একর। আর আমরা যখন অনুসন্ধান করতে যাই আমরা পেয়ে যাই 29 একর। সময় সংবাদে আরো থাকছে। মোবাইল ব্যাংকিং এ প্রতারণার ফাঁদ, অর্থ হাতাচ্ছে দেশি বিদেশি চক্র। অনলাইন জুয়ায় বছরে পাচার 5,000 কোটি টাকা। সন্দেহজনক লেনদেনের তালিকা করার নির্দেশ। ঢাকায় ফাঁকা রাখা 7টি আসনে প্রার্থিতা এখনও চূড়ান্ত করতে পারেনি বিএনপি। আলোচনা রয়েছে এসব আসনের বেশ কয়েকটি ছাড়া হতে পারে শরিক দলের প্রার্থীদের। তবে বিপত্তি বেঁধেছে আরপিও সংশোধনীতে অন্য দলের প্রতীকে নির্বাচন বাতিলের নিয়মে। এর বিরোধিতা করছে বিভিন্ন দল। ধানের শীষে ভোটে লড়ার পথ খুঁজছেন অনেকে। প্রতীক এবং দলগুলোর সঙ্গে কৌশল বিবেচনায় এসব আসনে দ্রুত প্রার্থী দেওয়ার কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। হাসান ওয়ালির প্রতিবেদন। নানা ইস্যুতে বিতর্ক চললেও ভোট সামনে রেখে মাঠে বিভিন্ন দলের প্রার্থীরা। অন্যান্য দলের পাশাপাশি বিভিন্ন সংসদীয় এলাকায় জনসংযোগে ব্যস্ত দেখা যাচ্ছে বিএনপির নেতাকর্মীদের। প্রায় 3 নভেম্বর 237টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে বিএনপি। 63টি আসনে প্রার্থিতার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি দলটি। এর মধ্যে রয়েছে ঢাকার 7টি আসনও। ঢাকা 7, 9, 10, 13, 17, 18 এবং 20 আসনের মনোনয়ন প্রত্যাশীরা অপেক্ষার প্রহর গুনছেন চূড়ান্ত সিদ্ধান্তের। চাউর হয়েছে ঢাকার এসব আসনের মধ্যে বেশ কয়েকটি আসন ছাড়া হতে পারে যুগপৎ আন্দোলনের শরিকদের। আলোচনায় আছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ সহ কয়েকজন। কয়েকটি আসনে আলোচনায় আছেন এনসিপি নেতা এবং সরকারের উপদেষ্টাও। তবে বিপত্তি বেঁধেছে আরপিও সংশোধনীতে অন্য দলের প্রতীক নিয়ে ভোট করার বিধান বাতিলে। বিএনপির সঙ্গে আসন সমঝোতায় আগ্রহী দলগুলো এর সমালোচনা করছে। নিজ দলের প্রতীকে ভোটে জয়ী হওয়া কঠিন মেনেই অনেকে উপায় খুঁজছেন ধানের শীষ নিয়ে ভোটে লড়ার। অপরিপক্ষ আলোচনা হবে যদি আলোচনা করা হয় যে আচ্ছা ধানের শীষ জনগণ যতটা চেনে আমার মার্কা ততটা চেনে, আমি যদি ধানের শীষ মার্কাটা ব্যবহার করতে পারি তাহলে নিশ্চয়ই আমাদের সহযোগী হবে। সো সেটা আমরা চাইবো। আগামী নির্বাচনের জন্য চাইলে কোনো দল অন্য কোনো পরিচিত মার্কা যাতে ইলেকশন করতে পারেন এই বিধানটা
অন্য দলের জন্য আসন ছাড়তে নারাজ বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা। তাদের প্রত্যাশা বিএনপি নেতাকর্মীদের কাছেই থাকবে ধানের শীষ। ঢাকা 18 আসন একটি প্রবেশদ্বার, এই ঢাকা 18 আসন অবশ্যই কোনো জোটের কাছে যাবে না, এটা দলের কর্মীদের কাছে থাকবে। এটা একটা গুরুত্বপূর্ণ আসন, এখানে অন্য কোনো নেতৃত্বর কাছে ছাড় দেওয়ার কোনো সুযোগ পার্টির আছে বলে মনে করি না, এবং আমাদেরও আছে বলে আমরা মনে করছি না। ফাঁকা রাখা আসনগুলোতে প্রচারে পিছিয়ে পড়ার কথা মানছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তার মতে আরপিও সংশোধনী নতুন জটিলতা তৈরি করেছে। প্রতীক এবং দলগুলোর সঙ্গে কৌশল বিবেচনায় নিয়ে এসব আসনে দ্রুত প্রার্থী দেওয়ার কথা বলছেন তিনি। যে সমস্ত সিটগুলো বাকি আছে, খুব স্বাভাবিকভাবে ওখানে যে প্রার্থী নির্বাচনে আসবেন সেগুলো পিছিয়ে থাকবে। ওখানে কিভাবে করবো, ওদের পলিসি কি, বিএনপি পলিসির সঙ্গে মিলবে কিনা, আর আরপিও সংশোধনের মাধ্যমে তো আর কি জটিলতা সৃষ্টি হয়েই গেছে। এই ব্যাপারে আমাদের একটা চেয়ারম্যান সাহেব চিন্তা ভাবনা করতেছেন, আমরাও ভাবতেছি যে কোনো সামনে নেক্সট মিটিং এর সিদ্ধান্ত হয়ে যাবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে আসন সমঝোতায় আগ্রহী দলের তালিকায় রয়েছে ৮ দলের মোর্চা, গণতন্ত্র মঞ্চ, 12 দলীয় জোট, সমমনা জোট, গণ অধিকার পরিষদ, এনডিএম, বিজেপি সহ নিবন্ধিত অনিবন্ধিত 40টির মতো রাজনৈতিক দল। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ৩০০ আসনে এককভাবে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে রাজধানীর আবু সাইদ কনভেনশন হলে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। এদিকে প্রার্থীরা প্রচারণায় গেলে হুমকি ধামকি শিকার হচ্ছেন বলেও অভিযোগ তোলেন দলের মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি। আগামী নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে সংসদে যাওয়ার আশা জানান তারা। এছাড়াও অভ্যুত্থানের চেতনা ধরে রাখতে গণ অভ্যুত্থানের প্রতিনিধিদের সংসদে যাওয়া উচিত বলেও মন্তব্য করেন তারা। আহ্বানে সারা জাগিয়ে প্রায় ১৫০০ মানুষ এই মনোনয়ন ফর্ম নিয়েছেন। আমরা তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এই দলগুলো এখন মুখোমুখি দাঁড়িয়েছে, একসময় তারা বন্ধু ছিল, তারা কিন্তু একটা চক্রান্ত করছে। এই নির্বাচনকে একটা ভাগবাটোয়ারা, একটা সাজানো নির্বাচন, একটা সমঝোতার নির্বাচনে করার পরিকল্পনা করছে। দল গঠনের পরে রেজিস্ট্রেশনের জন্য সকল পেপার সাবমিট করার পরে আমাদের প্রত্যেকটা দলীয় অফিসে হয়রানি করা হয়েছে। বিভিন্ন সংস্থার যারা ব্যক্তিবর্গ রয়েছেন তারা সেখানে যারা ভাড়া দিয়েছিল তাদেরকে ডিস্টার্ব করেছিল। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এনসিপি নেতারা। সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। এ সময় কুশল বিনিময় করেন তারা। এনসিপির নেতারা স্বার্থ রক্ষা করেই দুই দেশের সম্পর্ক কিভাবে আরও গভীর করা যায় তা নিয়ে আলোচনা করেন। গণ অভ্যুত্থানের চেতনায় ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে দুই দেশের ব্যবসা বাণিজ্য এগিয়ে নেয়ার প্রতি গুরুত্ব আরোপ করেন। দুপুরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে একান্ত বৈঠকের কথা রয়েছে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের। বিকেলে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে তার। রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পর এখনও থমথমে পরিস্থিতি। গতরাতে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে মাদ্রাসার হলে বেশ কয়েকজন শিক্ষার্থীকে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করে পুলিশ। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা সদস্যরা মাদ্রাসায় প্রবেশ করেন। মাদ্রাসায় সম্মিলিত জোটের ব্যানারে মিলাদ মাহফিলের আয়োজন করা হলেও কিছু গ্রুপকে না জানানোয় হাতাহাতি হয়। এর জেরে সংঘর্ষ শুরু হয়। ধাওয়া পাল্টা ধাওয়া চলে দুই পক্ষের মধ্যে। এ ঘটনায় 7 জন শিক্ষার্থী আহত হন। তাদের ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়। সাইবার ক্রাইমের 60 থেকে 70% আর্থিক প্রতারণা। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস MFSA বছরে 5,000 কোটি টাকার বেশি অর্থ পাচার হয় অনলাইন বেটিংয়ে। দেশ বিদেশে থাকা প্রতারকরা ধরাছোঁয়ার বাইরে থাকলেও টার্গেটে সাধারণ মানুষ। এমন অবস্থায় ডিজিটাল ব্যাংকিংয়ের জন্য আবেদন করা ব্যাংকগুলোর প্রযুক্তিগত নিরাপত্তা সক্ষমতা বাড়ানো, অনলাইন বেটিং বন্ধ ও সন্দেহজনক লেনদেনের তালিকা করার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের। অন্যদিকে ডিজিটাল ব্যাংকিংয়ের আর্থিক প্রতারণা ধরতে ব্যাংকগুলো অসহযোগী বলে দাবি গোয়েন্দা সংস্থার। সেলিয়া সুলতানার রিপোর্ট। দেখে মনে হবে সাধারণ কোনো বাক্স, ভেতরে ফাঁপা, সারি ধরে সাজানো অনেকগুলো চেম্বার। তবে এই জাদুর বাক্স যে কোনো কম্পিউটার মনিটরের সাথে সংযোগে একই সাথে 200-র বেশি সিম সংযোগ তৈরি করতে সক্ষম। দেশের বিভিন্ন মোবাইল অপারেটরের এসব সিম মিডলম্যানের মতো ব্যবহার করা হয় মিশর থেকে।
সোনালী তরঙ্গে আর্থিক আদান প্রদানের শেষ গন্তব্য বেশিরভাগই চীন। সুনির্দিষ্ট কোনো সংখ্যা না পাওয়া গেলেও বাংলাদেশ ব্যাংকের হিসেবে বছরে অন্তত 5,000 কোটি টাকার বেশি অর্থ পাচার হয় অনলাইন বেটিংয়ে। গোয়েন্দা সূত্রের মতে আর্থিক প্রতারণার 60 থেকে 70% হয় MFS বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। 60 থেকে 70% ফাইন্যান্সিয়াল স্ক্যাম সংক্রান্ত অভিযোগগুলো আমাদের কাছে আসে। ব্যাংকের একটা গ্রাহকের টাকা নগদ বিকাশ বিভিন্ন অ্যাকাউন্টে চলে যাচ্ছে, তার সে কিছুই জানে না। বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে মোবাইল ব্যাংকিংয়ের হিসেব খোলার ক্ষেত্রে 2D ছবির ভেরিফিকেশন অনুপযুক্ত হলেও তা চলে আসছে দীর্ঘদিন। টাকা নগদায়ন করতে গ্রাহক কোন ব্যাংকের কার্ড ব্যবহার করেন এবং সে কার্ড কার নামে তা সুনির্দিষ্ট করতে পারে না অপারেটর। এছাড়া ক্যাশ ইন করতে পারেন যে কেউ। এমন অবস্থায় 13 MFS সেবাদাতাকে অনলাইনে অবৈধ অর্থ লেনদেন বন্ধের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সাথে সন্দেহজনক লেনদেন হয় এমন হিসেবের তালিকা করার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের। আইটি বেসড ট্রানজ্যাকশন যেহেতু বেশি হবে, অতএব আইটিটা যাতে খুব সিকিউরড হয় এবং কস্ট ইফেক্টিভ হয়, যেহেতু ক্ষুদ্র ইনভেস্টর আর ডিপোজিটররা গ্রাহক থাকবে। এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে ব্যাংক ও কোম্পানিগুলোর অসহযোগিতা দ্রুত পদক্ষেপ নেওয়ায় অন্যতম বাধা হয়ে ওঠে। একজন অ্যাকাউন্ট হোল্ডার তার অ্যাকাউন্টটা খোলার পরে আরেকজনের কাছে যারা স্ক্যামের সাথে যদি তাদেরকে একটা নির্দিষ্ট টাকার বিনিময়ে ভাড়া দিয়ে দিচ্ছে, তো সেটা ব্যাংকিং যারা কর্তৃপক্ষ আছে সে বিষয়ে ট্রানজ্যাকশনগুলো, বিশেষ করে যে এখানে ট্রানজ্যাকশনগুলো খুব ছোটো ছোটো ট্রানজ্যাকশন হয়, 5,000 10,000। ডিজিটাল ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং জীবন অনেকটা সহজ করলেও এখন এটি মাথা ব্যথার কারণ। তার অন্যতম কারণ আর্থিক কেলেঙ্কারি। আইনশৃঙ্খলা কর্তৃপক্ষ বলছে মোবাইল অপারেটর কোম্পানির সিম কেনাবেচা আরও বেশি কঠোর হতে হবে যদি আমরা এই আর্থিক কেলেঙ্কারি কমাতে চাই। ঠিক একইভাবে সেসব সিম থেকে যখন কেউ ডিজিটাল ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিংয়ের জন্য সেবা নিতে যাবেন, সেক্ষেত্রে অবশ্যই তাকে ভেরিফিকেশনের আওতায় আনতে হবে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। 25 সেনা কর্মকর্তা সহ 30 জনের বিরুদ্ধে গুমের 2 মামলার বিষয়ে কথা বলছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সরাসরি যাচ্ছে সেখানে। নানান ধরনের অপপ্রচারমূলক পোস্ট দেওয়া হচ্ছিল, এটা ট্রাইব্যুনালের নজরে এসছে। এবং এর আগে আপনারা জানেন যে কয়েকদিন আগে ট্রাইব্যুনালের চেয়ারম্যান একটা জিডিও করেছেন যে তার ফোনে নানান ধরনের কথাবার্তা, অশ্লীল কথাবার্তা, গালাগালি করা হচ্ছে। এই সবগুলো বিষয়কে সামনে নিয়ে আদালত সুমোটো, অর্থাৎ নিজের থেকে আদালত স্বপ্রণোদিত হয়ে একটা আদেশ দিয়েছেন। আমাদের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, বিটিআরসি চেয়ারম্যান এই দুজনের প্রতি ডাইরেকশন দিয়েছেন যে সামাজিক মাধ্যমে এই ধরনের যত ব্যঙ্গাত্মক পোস্ট আছে সেগুলোকে রিমুভ করার জন্য এবং ভবিষ্যতে যাতে এই ধরনের পোস্ট আর কেউ করতে না পারে সেই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন এবং পরবর্তী সময়ে একটা কমপ্লায়েন্স দিতে বলেছেন আদালতের কাছে। এটা হচ্ছে প্রথম অর্ডার। দ্বিতীয় যে দুটো মামলা ছিল গুমের ব্যাপারে, একটা টিএফআই এবং আরেকটা জিআইসি রিলেটেড, সেই দুটো মামলায় চার্জ শুনানির জন্য একটা 3রা ডিসেম্বর আর একটা 7ই ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে। এখানে তাদের কয়েকটা অ্যাপ্লিকেশন ছিল, অ্যাপ্লিকেশনগুলো আদালত কিছুটা শুনেছেন, বলেছেন এগুলো পরবর্তীতে আরও শুনতে চান। আর আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে বলেছি যে এই ধরনের অ্যাপ্লিকেশন দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ তারা ভার্চুয়ালি হাজিরা দিতে চেয়েছেন। আদালত কমেন্ট করেছেন যে আইন সবার জন্যই সমানভাবে প্রযোজ্য হবে, যেহেতু বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি কারাগারে আছেন, তাকে কোর্টে অ্যাটেন্ড করতে হয় ফিজিক্যালি। অ্যাপেলেট ডিভিশনের বিচারক, সিনিয়র মন্ত্রী, বিভিন্ন পর্যায়ের মানুষ যারা আসামি হয়েছেন তারা রেগুলারলি আদালতে সশরীরেই হাজিরা দেন। সুতরাং এখানে ডিফারেন্ট কোনো ঘটনা ঘটেনি, যে কারণে অন্য কোনো বিশেষ বিবেচনায় কাউকে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার বিষয়টা অ্যালাউ করতে হবে, এই বিষয়টা আদালত প্রয়োজন মনে করেন না। তারা মনে করেন সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান, সবাইকে ইকুয়াল ট্রিটমেন্ট দেওয়া উচিত। তারপরেও যেহেতু ডিফেন্স পক্ষ বলেছেন তারা এই অ্যাপ্লিকেশনগুলো পরবর্তীতে আবার শুনানি করতে চান, আদালত বলেছেন হ্যাঁ সময় হলে উনি আবার শুনবেন। মোটা দাগে এই অ্যাপ্লিকেশনগুলোর উপরে আদালত তার কমেন্ট পাস করে এই ব্যাপারে কোনো আর আদেশ না দিয়ে পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। সেই তারিখ দুটোতে আসামিদের সশরীরে হাজির থাকতে হবে এবং সেই দিন অভিযোগ গঠনের উপরে শুনানি অনুষ্ঠিত হবে। আচ্ছা, ওই দুটো মামলায় অনেক আসামি পলাতক আছেন, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী সাজাপ্রাপ্ত শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাজাপ্রাপ্ত আসাদুজ্জামান খান কামাল, তারাও এই মামলার আসামি গুমের ব্যাপারে। তাদের ব্যাপারে স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ দেওয়া হয়েছে এবং ওনারাদের বাইরেও অনেকে আসামি যে কয়েকজন আছেন তাদের মধ্যে অনেকেই পলাতক আছেন, তাদের ব্যাপারেও স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ দেওয়া হয়েছে। স্পেশালি শেখ হাসিনাকে ডিফেন্ড করার জন্য একজন লয়ার জেরাই খান পান্না, তাকে নিয়োগ দেওয়া হয়েছে।
আর আসাদুজ্জামান খান কামালের জন্য একজন লয়ার এনগেজ করা হয়েছে এবং বাকি যারা আছেন তাদের জন্য আলাদাভাবে স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ করা হয়েছে এবং তারা আইন অনুযায়ী আদালতকে সেইভাবে স্টেট ডিফেন্স লয়ার হিসেবে সহযোগিতা করবেন। আপনি আজকে গুমের মামলায় জিয়াউল হাসানের কিছু প্রমাণের বিষয়ে তুলে ধরছিলেন কোর্টে। ওনার বোন কিছু একটা অ্যাপ্লিকেশন করেছেন, উনি তাকে জেরার সময় থাকতে চান তদন্ত সংস্থায়। এটা নিয়ে আমি দেখলাম আপনি গুমের অনেকগুলো তথ্য তুলে ধরলেন এবং তার নৃশংসতা বর্ণনা তুলে ধরেছেন এবং পর্যায়ে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। আমি আসলে পুরো বিষয়টা জানতে চাচ্ছি কেন এটা হলো। না, বিষয়টা হচ্ছে উত্তপ্ত বাক্য বিনিময়ের কিছু নেই। বিষয়টা হচ্ছে আদালতের প্রসিডিংস, এটা ওনারা অ্যাপ্লিকেশন দিয়েছেন, কিন্তু আমরা যেটা প্রশ্ন করেছি আদালতের কাছে, যে আদালতে আমরা যুক্তিতর্ক তুলে ধরেছি যে এই আদালতের কাছে যে কোনো আবেদন যদি করতে হয় তাহলে কোন আইন অনুযায়ী বা আইনের কোন বিধান অনুযায়ী কোন ধারা অনুযায়ী আবেদন করা হচ্ছে সেটা উল্লেখ করতে হবে। তো উনি একটা ঢালাও অ্যাপ্লিকেশন করেছেন, কখনো বলছেন আমার ফোনের কল রেকর্ড মেসেজ এগুলো আমি পেতে চাই। তো ফোনের কল রেকর্ড মেসেজ উনি পেতে চান কেন, সেটার সাথে এই মামলার কি সম্পর্ক আছে? তার মামলায় এখন পর্যন্ত অভিযোগপত্র দাখিল হয়নি। তো ওনার মেসেজ এবং কল রেকর্ড যদি উনি পেতে চান ভিন্ন ফোরামে যাবেন। তো ওনার যে কোনো কিছু দরকার হলে ট্রাইব্যুনালের কাছে আসছেন, এটা আইনের বিধানের বাইরে, এটা আনহার্ড অফ। উনি একজনের কাছে একটা জিনিস পান বা একটা জিনিস চেয়েছেন, উনি দেয়নি, ট্রাইব্যুনালের কাছে আসবেন। ওইটা পাওয়ার জন্য যেখানে যাওয়ার কথা আইনসম্মত উপায়, যে অথরিটির কাছে যাবার কথা সেখানে তিনি যাবেন। সেই জাতীয় ফেলাসাস অ্যাপ্লিকেশন উনি ফাইল করেছেন, সেগুলোর আমরা বলেছি যে এই ধরনের অ্যাপ্লিকেশন এন্টারটেইন করার সুযোগ নেই। আরেকটা অ্যাপ্লিকেশন করেছেন যে ইন্টারোগেশনের সময় তারা আইনজীবী তারা উপস্থিত থাকবেন ওই রুমে। আমাদের আইনে এই ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের কোথাও ইন্টারোগেশনের সময় তদন্তকারী কর্মকর্তার সামনে আইনজীবীকে বসে থাকার কোনো বিধান আইনে নাই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কথা বলছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তার বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। দেখছেন সময় সংবাদ। গাজা ইসরায়েলের ড্রোন ও বিমান হামলায় 4 শিশু সহ অন্তত 22 জন নিহত হয়েছেন। হামাসের দাবি এসব হামলার মাধ্যমে মার্কিনদের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে ইসরায়েল। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় গাজায় বাড়ছে হতাহতের সংখ্যা। শনিবার গাজা সিটির রিমাল, তুফা, সুজাইয়া ও নুসাইরাত শরণার্থী শিবিরে আক্রমণ করে ইসরায়েলি বাহিনী। দেইর আল বালাতে একটি বাসভবনে আঘাত হানে ক্ষেপণাস্ত্র, নিহত হয় 4 শিশু। জাবালিয়া, বুরেইজ ও খান ইউনিসের পূর্বাংশেও হামলায় বহু মানুষ আহত হয়েছেন। হামলার বেশিরভাগই চালানো হয়েছে কোনো সতর্কতা ছাড়া। তথাকথিত ইয়েলো লাইন অতিক্রমের অভিযোগেও ফিলিস্তিনিদের উপর গুলি ছুড়ছে নেতানিয়াহুর সেনারা। ইসরায়েলের দাবি ইয়েলো লাইন অমান্য করে তাদের উপর হামলা চালিয়েছে ফিলিস্তিনি যোদ্ধারা। পাল্টা জবাবে রাফা অঞ্চলে 3 যোদ্ধাকে হত্যা করে তারা। এদিকে হামাস বলছে ইসরায়েল ইয়েলো লাইন অতিক্রম করে পশ্চিম মুখে অগ্রসর হয়েছে, যা যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন। আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের জরুরি হস্তক্ষেপের অনুরোধ জানিয়েছে হামাস। এভাবে চলতে থাকলে যুদ্ধবিরতি ভেঙে পড়বে বলে সতর্ক করেছে তারা। যুদ্ধবিরতি চুক্তির এই ভঙ্গুর দশায় ইসরায়েলি নেতারা বলছেন যুক্তরাষ্ট্র যদি হামাসকে নিরস্ত্র করতে ব্যর্থ হয় তবে আবারও অভিযান শুরু করতে পারে তেল আবিব। যদিও যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী গাজা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণভাবে প্রত্যাহার ও হামাসের নিরস্ত্রীকরণের কথা বলা আছে, তবে বাস্তবে টানা 6 সপ্তাহ ধরে হামলা থামেনি। এই অবস্থায় গাজায় বন্যা, পয়ঃনিষ্কাশন সংকট ও খাদ্য সংকটে 7 লাখের বেশি বাস্তুচ্যুত মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছে। এর মধ্যে নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি ওয়াশিংটনে প্রেসিডেন্ট ট্রাম্পের মুখোমুখি হয়ে যুক্তরাষ্ট্রকে সরাসরি গণহত্যায় অর্থায়নের অভিযোগ করেন। বলেন নিউ ইয়র্কের করদাতারা তাদের অর্থ স্থানীয় সংকট সমাধানে দেখতে চায়, অথচ তা গাজায় যুদ্ধ চালানোর পেছনে ব্যয় হচ্ছে। মামদানি বলেন ট্রাম্প শান্তি আনার চেষ্টার কথা বললেও আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন এখনো থামেনি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। ঢাকা টেস্টে জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ, দরকার আর মাত্র 2 উইকেট। এই মুহূর্তে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আছেন সহকর্মী নিয়ন মোহাইমিন, যাচ্ছি তার কাছে। নিয়ন, মিরপুরের উইকেট কিন্তু ভালোই ভোগাচ্ছে বাংলাদেশের বোলারদেরকে। পঞ্চম দিনে ভাই আশা করেছিল যে প্রথম ঘন্টাতেই হয়তো বা ম্যাচটা শেষ হয়ে যাবে, কারণ আয়ারল্যান্ডের লাস্ট 4 উইকেট আসলে বাকি ছিল, কিন্তু 2টো উইকেট মধ্যাহ্নবিরতির আগ পর্যন্ত বাংলাদেশ উঠিয়ে নিতে পেরেছে এবং মধ্যাহ্নবিরতির পরে আবারও ম্যাচ শুরু হয়েছে এবং সেটা চলছে একই গতিতে। আইরিশ টেল এন্ডাররা কিন্তু দুর্দান্ত ব্যাটিং করছেন, বিশেষ করে কার্টিস ক্যাম্পারের কথা আলাদা করে বলতে হয়। বেশ আক্রমণাত্মক হয়ে খেলছেন, মানে বলটাকে ঠেকিয়ে দেখে শুনে মেরিট বুঝে খেলবার যে চেষ্টা, সে চেষ্টা খুব একটা তাকে দেখা যায়নি।
যায়নি, তিনি শুরু থেকেই আক্রমণ করে যাচ্ছেন এবং বাংলাদেশকে পাল্টা আক্রমণে একটু তটস্থ করে রেখেছেন। মেহেদী হাসান মিরাজ এবং তাইজুল ইসলাম শুরু থেকেই ভালো বোলিং করছিলেন, দুটো উইকেটও তারা তুলে নিয়েছেন এক একে। তাইজুল ইসলাম আজকে প্রথম বাংলাদেশি হিসেবে 250 টেস্ট উইকেটের মালিক হয়েছেন। এই মাইল ফলকটি তিনি স্পর্শ করেছেন প্রথম উইকেটেই আসলে অ্যান্ডি ম্যাকব্রেইনকে তিনি দিনের প্রথম উইকেটে তুলে নেওয়ার পরবর্তীতে জর্ডান নেইলকে দুর্দান্ত একটি ফ্লাইটে বোকা বানিয়েছেন মেহেদী হাসান মিরাজ, কিন্তু তারপর থেকে এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের বোলাররা আর কোনো ব্রেক থ্রু এনে দিতে পারেনি। এখন পর্যন্ত মধ্যাহ্ন বিরতিটাও আজকে বেশ একটু লঙ্গার করা হয়েছে, কারণ আমরা সাধারণত জানি 11:10 আইটিনারি অনুযায়ী 11:10 লাঞ্চে যাওয়ার কথা ছিল দুই টিমের, কিন্তু সেখানেও কিন্তু 20 মিনিট ওভার করা হয়েছে। একটা সুযোগ দেওয়া হয়েছিল বাংলাদেশকে যে মধ্যবিরতির আগেই যদি আয়ারল্যান্ডকে অল আউট করা যায়, কিন্তু সেই জায়গাটাতেও বাংলাদেশের বোলাররা ব্যর্থ হয়েছে এবং পরবর্তীতে মধ্যাহ্ন বিরতির পর এখন ম্যাচটা চলছে। একই রকমভাবে আইরিশ ব্যাটারদেরকে আমরা দেখেছি, বিশেষ করে টেল এন্ডারদের কথা বলতে হয়, কার্টিস ক্যাম্পারের সঙ্গী যারা ছিলেন, প্রথমে অ্যান্ডি ম্যাকব্রেইন ছিলেন, পরবর্তীতে জর্ডান নেইল ছিলেন, এখন অভিষিক্ত ব্যাটসম্যান যিনি হয়ে তিনি ব্যাটিং করছেন ক্যাম্পারের সঙ্গে, এবং তাদের ব্যাটিং দেখে মনেই হচ্ছিল না যে তারা টেল এন্ডার। তাদের ব্যাটিং বেশ দুর্দান্ত এখন পর্যন্ত করছেন এবং সবচেয়ে বেশি অবাক করেছে যেটা যে মিরপুরের পঞ্চম দিনের উইকেট। সাধারণত মিরপুরে পঞ্চম দিনের টেস্ট গিয়েছে শেষ আড়াই বছর আগে, সেই জায়গাটা থেকে এখন পর্যন্ত বাংলাদেশের বোলাররা আসলে চেষ্টা করছে উইকেট নিতে। তো এই ছিল আমার কাছে মিরপুর থেকে শেষ। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী নিয়ন মোহাইমিন। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গুমের মামলায় 25 সেনা কর্মকর্তা সহ 30 জনের বিরুদ্ধে গঠন হচ্ছে অভিযোগ। শুনানি 3 ও 7 ডিসেম্বর। ভার্চুয়ালি হাজিরার আবেদন। আইন সবার জন্য সমান বলছে ট্রাইব্যুনাল। নির্বাচনের পথে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার ও ইসিকে সব ধরনের সহযোগিতা করবে সেনাবাহিনী। দেশের আইন শৃঙ্খলা রক্ষার অঙ্গীকার সেনা প্রধানের। এবং ভূমিকম্প ঝুঁকিতে বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়। বিকেলের মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ। 4 মেট্রো স্টেশনের দেয়াল ফ্লোরে ফাটল, খুলে পড়েছে টাইলস। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময় সঙ্গে থাকবেন সহকর্মী তারেক হাসান শিমুল। ধন্যবাদ নিবিড়। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।